আমন্ত্রণ সবাইকে আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, রাজধানীর অলিগলি ছড়িয়ে মূল সড়কও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। দ্রুতগতির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ যান অপসারণে হাইকোর্টের নির্দেশনা থাকলেও দিন দিন বেড়ে চলেছে অটোরিকশার সংখ্যা। তবে রাজধানীতে কি পরিমাণ ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক রয়েছে তার কোনো সঠিক তথ্য নেই সরকারের কোনো দপ্তরে। অনেকের মতে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে রাজধানীতে অবৈধভাবে চলাচল করছে 8 থেকে 10 লাখ অটোরিকশা। সঙ্গে রয়েছে আরও 1.5 থেকে 2 লক্ষ ইজি বাইক। সম্প্রতি ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আর এর প্রতিবাদে আজ রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে লাঠি হাতে অবস্থান নেয় চালকরা। কোথাও কোথাও ঘটেছে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা। আহত হয়েছে পুলিশ সহ বেশ কয়েকজন। কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। মেট্রো রেল স্টেশনের সিঁড়িতেও তালা ঝুলিয়ে দেন তারা। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের এই সিদ্ধান্ত নিয়ে নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ খুশি হলেও কেউ কেউ বলছেন বিকল্প ব্যবস্থা না করেই ব্যাটারি চালিত রিকশা বন্ধ করাটা ঠিক হয়নি, এবং অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শক, এমন পরিস্থিতিতে আজ আমাদের আলোচনার বিষয় ব্যাটারি চালিত রিকশা বন্ধ, সংঘাত, সংঘর্ষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, রয়েছেন অটো রিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক এবং বাউনিয়াবাদ ডিজিটাল অটো রিকশা মালিক সমিতিরও সাধারণ সম্পাদক তিনি জনাব খোরশেদ আলম, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বুয়েটের অধ্যাপক ও গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর মিজানুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো ফোন নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। আমরা চলে যাব মূল আলোচনায়। তবে যাবার আগে ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও সংঘাত নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখে আসি। রাজধানীর মিরপুর থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বের হন সাত সকালে, তাদের এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। 2-4 জন প্রতিবাদ করতে গিয়ে উল্টো মারধরের শিকার হন। ব্যাটারি চালিত রিকশার বৈধতা দেওয়ার দাবিতে রোববার সকাল থেকে টানা 5 ঘন্টা মিরপুর 10 নম্বর গোল চত্বর অবরোধ করে রাখেন চালকরা। মিরপুরের রাস্তায় মারমুখী কায়দায় অবস্থান নেন তারা। আমরা কিস্তির টাকা উঠায় গাড়ি কিনছি, আমরা এখন কি করব? টাইম দিয়ে বন্ধ করুক, হঠাৎ করে বন্ধ করে দিবে। সংসার চলা মুশকিল, আমরা কিভাবে সংসার চালাবো? আজকে 4 দিন যাবত আমাদের গাড়ি চলে না, তাহলে আমাদের ভরণ পোষণ কে গ্রহণ করবে? পুলিশ শুরু থেকে জলকামান সহ যাবতীয় প্রস্তুতি রেখে ধৈর্যের পরিচয় দেয়। এমন অবস্থায় বেকায়দায় পড়েন এ পথের যাতায়াতকারীরা। আমি গেছিলাম ইসলামী ব্যাংক হাসপাতালে 11 নম্বর, ওখান থেকে আমি পায়ে হেঁটে আসছি। প্রথম গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পরে গাড়ি 11 নম্বর আসলে গাড়ি ঘোরায়, গাড়ি আর যাবে না, কেন? গ্যাঞ্জাম চলতেছে না। আমি আসলে সিএনজি নিয়েছিলাম, পরে আমাকে অনেক দূর নামাই দিল, আর সামনে আসতে ছিল না, ওরা বললো রাস্তা বন্ধ। তো কেন যে বন্ধ সেটাই জানি না আমি। বন্ধ, যাতায়াত কষ্ট হচ্ছে, অনেক অসুস্থ মানুষ আছে, তারা ভালোভাবে যেতে পারছেন, অনেক সমস্যা হচ্ছে আর কি। অবশ্যই এটা তাড়াতাড়ি সমাধান করা উচিত। অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় আলোচনায়ও ফল আসেনি। মাঝে মাঝে পুলিশের উপরেও চড়াও হয় আন্দোলনকারীরা। 4 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ মোহাম্মদ ইলিয়াস মোল্লা। অবরোধকারীদের বুঝিয়ে যানবাহন চলাচল শুরু হলেই ঘটে অপ্রীতিকর ঘটনা। পুলিশ ও স্থানীয় সাংসদের সামনেই শুরু হয় গাড়ি ভাঙচুর। এক পর্যায়ে স্থানীয় এমপির সমর্থকদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে অবরোধকারীরা। পরে পুলিশ চড়াও হলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা অটোরিকশা বন্ধ করেছি। তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে যে তারা গরিব মানুষ, এই অনেক কথাবার্তা বলে অবস্থান করলো। কিন্তু আজকে আমরা ধৈর্য ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাদের যে দাবি দেওয়াগুলো বা বিষয়গুলো মাননীয় সাংসদ বললেন যে তিনি এই বিষয়টা নিয়ে তাদের চ্যানেলে কথা বলবেন। বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কালশী এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন একজন। সুমন তানভীর, RTV, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি আমরা দেখলাম। এবারে চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরুটা করতে চাই অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক এবং বাউনিয়াবাদ ডিজিটাল অটোরিকশা মালিক সমিতিরও আপনি সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম, আপনাকে দিয়ে। আমরা একটা রিপোর্ট দেখলাম এবং রিপোর্টে দেখলাম যে যারা অটোরিকশা চালকই ধরে নিচ্ছি, তারা 4 দিন ধরে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভের এক পর্যায়ে আজকে আমরা দেখলাম যে গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশ বক্সে আগুন দিয়েছে,
এবং নানা ধরনের ভাঙচুর, পুলিশের সাথে মারামারি, সংঘাত হয়েছে। এইটা দিয়ে যদি আলোচনাটা শুরু করেন যে এই ঘটনাটা কেন ঘটলো? ঘটনা হয়েছে যখন আপনার এটা তো রিক্সাটা তো হাইকোর্টের নির্দেশনায় আছে যেটা আসলে অবৈধ, এটা বন্ধ করতে হবে। আমরা আসলে আমরা যারা মালিক ছিলাম, আমরা মালিকটা কিন্তু রিক্সা যখন হাইকোর্টের থেকে নির্দেশনা দিচ্ছে আমরা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে যারা রিক্সা চালক তারা হইলো মনে করেন আন্দোলনে গেছে, তারা হইলো আন্দোলন করতেছে, বহিরাগত কিছু লোক যা মনে করেন এই কাজটা করেছে। যারা রিক্সার শ্রমিক তারা এত বড় একটা ঘটনা ঘটাইতে পারে না, যেহেতু যে জায়গায় ঘটনাটা ঘটছে ওই জায়গায় সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরা ফুটেজ দেখা তাদের আইনের আওতায় আনা হোক। না, আপনি যারা এই ভাঙচুরগুলো চালিয়েছে আপনি বলছেন এরা কেউ চালক না? না, এনে বহিরাগত লোক আছে। যারা রিক্সা চালক, যারা শ্রমিক, তারা তো এরকম গ্যাঞ্জামের লোক না। বিষয়টা বুঝছেন? এনে সিসি ক্যামেরা ফুটেজ আছে, এই সিসি ক্যামেরা ফুটেজ যদি দেখে তাহলে এতগুলো লোকই সবই বহিরাগত। এখানে প্রচুর, আমরা হাজার হাজার লোক, সব বহিরাগত না। আমি বলছি যে এনে অনেক লোক শ্রমিক আছে, শ্রমিকের সাথে কিছু বহিরাগত লোক ঢিকা এটা একটা ইয়া করছে। না, সেটা যদি হয়ে থাকে, আপনার একটা অবৈধ জিনিস বহুদিন ধরে এটা অবৈধভাবে চলছে এবং আপনারা বলছেন যে এটা আপনারা যখনই হাইকোর্টের অর্ডার পাইছেন আপনারা এটা বন্ধ করে দিয়েছেন। কিন্তু বন্ধ করার পরও তো ঢাকা শহরে আমরা দেখছি 4 দিন আগে তো আপনার ঢাকা শহরে বন্ধ করার পরে যেটি চলছে, কিছু কিছু জায়গায় যারা মনে করেন প্রতিবন্ধী চলতে পারে না, তাতে সেইসব লোক গাড়ি চলাইছে। তাছাড়া যারা রিক্সার মালিক আছিল তারা সবাই মোটামুটি হাইকোর্টের নির্দেশনা লগে লগে বন্ধ করে দিচ্ছে, সাথে সাথে বন্ধ। পরে যে যখন আমাদের বন্ধ, অনেকে যারা আছে সবাই কিন্তু ঋণগ্রস্ত। আজকে ঢাকা শহরে কোনো অটো রিক্সা চলছে? জি না, এটা আপনি নিশ্চিত করতেছেন? একটা নিশ্চিত করতেছে। আপনি দেখেন, ঢাকা শহরের কথা বলতে পারি না, আমি মিরপুরের কথা বলতে পারি যে মিরপুরে কোনো অটো রিক্সা আজকে চলে না। আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হলো যে আসলে যে আমাদের যে অটো রিক্সা যে বলে অবৈধ, যারা এসির তলে বৈশা অটো রিক্সা বিক্রি করতেছে তারা যদি বৈধ হয় তাহলে আমরা কিস্তি উড়াইয়া আমরা সংগঠনের থেকে একটা লোন নিয়ে আমরা একটা রিক্সা নিয়ে যখন আমরা রোডে নামি তখন আপনি নিজেই বললেন এটা অবৈধ এবং আপনি বলছেন যে হাইকোর্টের রায় পরে অবৈধ, হাইকোর্ট যখন বলছে এটা অবৈধ আমরা তাৎক্ষণিক বন্ধ করে দিছি। তাৎক্ষণিক বন্ধ করে দেওয়ার পরে আমরা মনে করি সবাই মিলে আমরা হইলো আপনার হইলো 21 তারিখে আমরা একটা করছি, মানববন্ধনের করছিলাম যে আপনার সচিবালয়ের সামনে আমরা একটা স্মারকলিপি নিয়ে আমাদের আবদার নিয়ে আমরা সচিবালয়ে যাবো আর কি, এরকম একটা আমরা। কিন্তু আপনি তো দীর্ঘদিন ধরে এই সমিতির সঙ্গে আছেন এবং আপনি জানেন যে এই রিক্সাগুলোর দুর্ঘটনার হারটা সবচেয়ে বেশি, প্রচুর পরিমাণে দুর্ঘটনা হারটা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে আপনার দেখবেন যে দুর্ঘটনা হার হলে যেটা মেন রোডে যায়, কিছু কিছু লোক আছে হলো প্রতিবন্ধী, ঠিক আছে, অনেক সময় ওরা চিন্তা করে যে আমি প্রতিবন্ধী, আমারে সার্জেন্ট ধরবে না, ট্রাফিক ধরবে না, ঠিক আছে, এসব চিন্তা করে যায়। তারপর আবার এলো মনে করেন কিছু কিছু মহিলারা বাইরেছে, আপনার দেখা গেছে তারা কাজ করতে পারে না, অনেকে অনেক জায়গায় লিপ্ত ছিল, তারা এখন অটো রিক্সার সাথে জড়িত হয়ে গেছে। ওই মহিলারা যখন যায় তখন এলো মনে করেন একটা দুর্ঘটনা অবশ্যই ঘটে, এটা এড়ানোর কিছু নাই। না, আমার একটু বোঝার জন্য আমি বলতেছি আপনাকে প্রশ্নটা, সেটা হচ্ছে ঢাকা শহরে তো রিক্সা চলাচল ঠিক আছে, সমস্যা নেই, তো অটো রিক্সার নিশ্চয়ই আপনার যারা বন্ধ করছে বিআরটিএ তারা এই জিনিসগুলো তো আপনার পর্যালোচনা করছে যে এখানে দুর্ঘটনার ব্যাপার আছে, এখানে বিদ্যুতের একটা কনজাম্পশনের ব্যাপার আছে, তো অনেকগুলো জিনিস চিন্তা করেই এটা কিন্তু বন্ধ করা হয়েছে। বিদ্যুতের বিষয়টা হচ্ছে কি আমাদের যারা রিক্সার মহাজন আছে মালিক আছে আমরা সবাই বৈধ লাইন চলাই। আমাদের ডেস্কু মনে করেন আমাদের এই অটো রিক্সা চার্জের জন্য আমাদের বিলও হার কমাই নিচ্ছে। আমাদের আগে ছিল মনে করেন বাণিজ্যিক, এটারে মনে করেন ডেস্কু D3 একটা বিল করছে। আগে আমাদের মনে করেন কাটতো 15 টাকা 18 টাকা, যখন আমাদের ডেস্কু D3 করে দিছে তখন আমাদের কাটতেছে 10 টাকা 11 টাকা ইউনিট। আপনার জানার মতো আসলে কি পরিমাণ রিক্সা আছে সারা ঢাকা শহরে? অবশ্যই 3 লাখ 3.5 লাখ রিক্সা। সারা দেশের কথা তো বলতে পারেন, 8 থেকে 10 লাখ, 8 থেকে 10 লাখ রিক্সা অবশ্যই তো দেশে আছে। এখন তথ্য বলতেছে ঢাকা শহরে আছে 14 লাখ, আপনি বলতেছেন 3 লাখ। না এরা কি এরকম কি এদের মধ্যে আবার ক্যাটাগরি আছে যে না এরা হচ্ছে আপনাদের মধ্যে এক ধরনের বৈধতা আছে নাকি আবার আপনাদের মধ্যে আবার অবৈধ আছে? না, আমাদের ভিতরে কোনো বৈধ অবৈধ নেই, আমাদের ভিতরে অবৈধ আর বৈধ নেই। বিষয়টা হলো এরকম যে ঢাকা শহরে যে 3 লাখ কথা বলছি, 3 লাখ 3.5 লাখ রিক্সা হবে, যে ওই যে মানুষ লাইসেন্স নেই, অটো রিক্সা তো কোনো লাইসেন্স দেয় না। আমরা অনেক সময় মনে করেন আমরা যে জিনিসের লাইসেন্স নাই সেই জিনিস আপনার এটা রাস্তায় চলার একটা তো বিপদ আছে, এটা আপনি কি মনে করেন? হ্যাঁ, রাস্তায় চলা অবশ্যই একটা বিপদ আছে। মেইন রোডে গেলে আসলে অটো রিক্সা তো মনে করেন আমাদের মেইন রোডে, এটার কারণে যে ঢাকা শহরের জ্যামটা আরো বাড়ছে। আমাদের রিক্সা তো ঢাকা শহরে জ্যাম বাড়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের রিক্সা হলো আপনার হলো অলিগলির জন্য,
অলিগলিতে তো আপনার চলাচল এখন অটো রিক্সা হলো অলিগলির জন্য। আমাদের রিক্সা যে চলে হাইস ভাড়া হলো মনে করেন 40 টাকা। আমাদের রিক্সাটা যে লাইনে চলে হাইস ভাড়া হলো 40 টাকা। আমাদের রিক্সা যখন মনে করেন আপনি মেন রোডে ওঠে তখন ট্রাফিক সাথে সাথে আমাদের এটা ডাম্পিং করে দেয়, তারপরে রেখার বিল করে দেয়। এবং যদি মনে করেন রং রোডে যায় পুলিশ প্রশাসন তাৎক্ষণিক মনে করেন এটার বিরুদ্ধে অ্যাকশন নেয়। জি, আমি খুরশিদ আলম ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে বুয়েটের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান যুক্ত হয়েছেন। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা আমরা একজন পেশা মানে মালিক সমিতির একজন প্রতিনিধির কাছ থেকে শুনছিলাম, আপনার কাছে একটু আসলে টেকনিক্যাল বিষয়টা জানতে চাই, এই ব্যাটারি চালিত রিক্সাগুলোর আসলে ঝুঁকির জায়গাটা একটু যদি আমাদেরকে বলতেন। ব্যাটারি চালিত রিক্সার যে ঝুঁকির জায়গাটা সেটি হলো ব্রেকের যেই প্রয়োগটা। এক্ষেত্রে ব্রেকের প্রয়োগ যদি সঠিকভাবে আপনার না হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটি হয়। তবে এই যে ঝুঁকিটা আছে আমার মনে হয় যে সেটিও কিন্তু আপনার সম্ভব দূর করা এবং টেকনিক্যালি সম্ভব। যদি ধরেন দু একটা স্যাম্পল আমাদের বুয়েটে পাঠায়, আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে, তারা সেটি পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে এটি ঝুঁকি কমিয়ে ফেলা যায় সেটি হয়তো তারা চিন্তা করতে পারে। আর আরেকটি বিষয় যে ব্যাটারি চালিত আপনার যেই রিক্সাগুলো সেগুলি ওনাদের যেই সমিতি, সেই সমিতির সাধারণ সম্পাদক যেটি ব্যাখ্যা করলেন সেটির কিন্তু একটা দিক আসলে রয়েছে। আমি যদি মানে অবৈধ হয় তাহলে সেগুলো কিভাবে তৈরি হচ্ছে, বা তৈরি না হলে তো নিশ্চয়ই বিদেশ থেকে আমদানি হচ্ছে, সেগুলি কিভাবে হচ্ছে, ব্যাটারি গুলো তো নিশ্চয়ই হয়তো আমাদের দেশে তৈরি হচ্ছে বা বিদেশ থেকে আমদানি করছে। তাহলে এই অনুমতিগুলো কে বা কারা দিচ্ছেন, এবং এগুলো শোরুম করেই আপনার বিক্রি হচ্ছে। তাহলে সেই উৎসস্থলেও কিন্তু আমাদের যখন আপনি একটা জিনিস বন্ধ করতে যাবেন তখন কিন্তু আপনার পলিসিগত কিছু সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে করে আপনার সেগুলো করতে হবে। আর আরেকটি যেটি বিষয়, যে সংখ্যার আধিক্য হওয়াতেই কিন্তু আপনার অলিগলি থেকে এখন আপনার আমাদের যে ঢাকা শহরের প্রাইমারি রোড, বা আমরা সহজে বোঝার জন্য যদি দর্শকদের বোঝার জন্য যদি তাহলে মেইন রোড গুলোতেই যখন আসছে তখনই কিন্তু গতির বেশি হওয়ার কারণে কিন্তু আপনার দুর্ঘটনাগুলো ঘটছে। অলিগলিতে থাকলে সেখানে আসলে রাস্তা প্রশস্ততাও কম এবং সেখানে রিক্সা থাকে এবং অন্য আরো নন মোটরাইজ ভেহিকেল থাকে, সেখানে কিন্তু এত দ্রুত গতিতে এগুলো চলতে পারে না এবং সেখানে কিন্তু দুর্ঘটনা আমার জানা মতে ততটা ঘটে না। কিন্তু যখনই আপনার প্রাইমারি রোডগুলোতে আসে বা যেই রোডগুলোতে আপনার গতি বেশি তোলার সুযোগ আছে সেখানে আসলেই কিন্তু আপনার এই দুর্ঘটনাগুলো ঘটে। আমার মনে হয় যে মন্ত্রী মহোদয় যেহেতু হাইকোর্টের একটা নির্দেশনা ছিল সেটি বাস্তবায়ন করার জন্য বিআরটি এবং পুলিশ প্রশাসনকে বলেছেন, তারা হয়তো সেটির উদ্যোগ আজকে নিয়েছেন। কিন্তু আমার মনে হয় যে হয়তো এর সাথে সংশ্লিষ্ট যারা তাদের সাথে আপনার কথা বলে, কারণ স্টেক হোল্ডার এখানে আপনার অবৈধ হলেও কিন্তু আমাদের চোখের সামনে এটি চলছে, সেটি অস্বীকার করার কিন্তু উপায় নেই। যখন আপনার হয়তো এই ওইটার আকার ছোট ছিল, যে হয়তো আপনার 10,000 20,000 আপনার এই ব্যাটারি চালিত রিক্সা ছিল, তখন যদি আপনি বন্ধ করার প্রক্রিয়াটা শুরু করতেন তখন কিন্তু অনেক সহজ ছিল। এখন যেটি সংখ্যা আপনার রিপোর্টেও আপনি বললেন যে ঢাকা শহরেই 10 লাখ এবং কেউ কেউ বলছে 12 লাখ, এই সংখ্যাটা যদি থাকে তখন যদি আপনি একবারে বন্ধ করতে যান তখন কিন্তু প্রতিক্রিয়া কিছু আসবেই এবং তার সেটি আমরা আজকে দেখেছি। তবে একটি বিষয় আমি খুব উদ্বেগের সাথে এখানে উল্লেখ করতে চাই, যেটি আপনি উল্লেখ করেছেন যে মেট্রো রেলের স্টেশনের গেটে তারা লাগিয়েছে, এটি কিন্তু একদম ফৌজদারি অপরাধ এবং যারা এই অপকর্মটি ঘটিয়েছে তাদেরকে সিসিটিভির মাধ্যমে আপনার শনাক্ত করে আইনের আওতায় কিন্তু আনতে হবে। কারণ রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করার অধিকার কিন্তু রাষ্ট্র কাউকে দেয়নি। আমি আন্দোলন করব, আন্দোলন করার অধিকার সবারই আছে, কিন্তু সেই আন্দোলন সুশৃঙ্খল হতে হবে। সহিংসতা যখন হবে তখন কিন্তু আইনের পথে চলবে। ধন্যবাদ অধ্যাপক মিজানুর রহমান। আমি আবারও আপনার কাছে ফিরব, যেতে চাই সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ আপনার কাছে। এই যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমরা কেউ বলছে এটার ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। অনেকের আমি প্রতিবেদনগুলোতে পড়লাম যে ঢাকা শহরের জ্যাম
আজকে যারা বেরিয়েছে তারা এই রিক্সার কারণে যে জ্যামটা হতো সেটা ফিল করেন এবং নির্ধারিত তার গন্তব্য সময়ের অনেক আগে পৌঁছে গেছেন, এটি একটি দিক। আবার কেউ কেউ আবার যেহেতু বিকল্প পরিবহন না থাকার কারণে তাৎক্ষণিকভাবে বিপাকেও পড়েছেন। তো দিন শেষে প্রশ্নটা অনেকটা এরকম, ঢাকা যেহেতু একটা মেগা সিটি, প্রায় 2.5-3 কোটি মানুষের এই শহর, এবং এটার এক্সপ্যানশন হচ্ছে কিন্তু সব দিক থেকেই, তো এইরকম একটা রিয়ালিটিতে আসলে দিন শেষে কোনো না কোনো সময় গিয়ে তো এই রিক্সা আমাদের বন্ধ করতেই হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মানে আপনি ধরেন আমরা এই যে রিক্সা নিয়ে আলোচনা করছি, এখানে কিন্তু অটোরিক্সা না, বিষয়টা ইঞ্জিন চালিত রিক্সা। অটোরিক্সা বলতে কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা বলতে কিন্তু আমরা এই স্কুটার যেগুলোকে আপনি এখন সিএনজি নাম দিয়েছেন, এগুলোকেই বুঝি, অনেক আর এর আগেও ছিল। সুতরাং এগুলো ব্যাটারি চালিত রিক্সা বা ইঞ্জিন চালিতও বলতে পারেন, রিক্সা ইঞ্জিন। এখন এখানে আপনি স্টেপ বাই স্টেপ আসেন, মানে রিক্সা তো ঢাকা শহরে চলছে এখন, একসময় আমরা তুলে দিতে চাইব। তো এখন ম্যানুয়াল রিক্সার ক্ষেত্রে একটা তো প্রচলিত আছেই যে একজন গাড়ি চালায়, রিক্সা চালায়, সেক্ষেত্রে ইঞ্জিন চালিত রিক্সা হচ্ছে, আপনি একটার পর একটা দেখেন, তাহলে যদি আপনি রিক্সা চলবে এটা ধরে নেন, তাহলে ম্যানুয়াল রিক্সার চেয়ে ইঞ্জিন চালিত রিক্সা ভালো। আপনি তো ইনহিউম্যান, তো একজন মানুষ কষ্ট করে রিক্সা চালাবে, আপনি যেমন কলকাতায় ছিল, এখন আছে কিনা আমি জানি না, টেনে এখন আছে। তো যদি ওই জায়গাটায় যান, আমি বলছি রিক্সা চলবে কি চলবে না সেটা পরের সিদ্ধান্ত। রিক্সা যতক্ষণ আছে ততক্ষণ ওই যে প্যাডেল মেরে রিক্সা চালানোর চেয়ে, অনেক বৃদ্ধ লোকরাও চালান, তার চেয়ে এই ইঞ্জিন দিয়ে রিক্সা চালানো ভালো। এখন বুয়েটের যে অধ্যাপক বললেন সেই জায়গাটা, যে এটা কতটা আপনার ঝুঁকি মুক্ত করা যায়, কারণ এই যে ইঞ্জিন চালিত রিক্সায় যে ইঞ্জিন লাগানো হয় বা ব্যাটারি লাগানো হয়, ওর বডিটাও স্পিডের সাথে যায় কিনা ওনার মেকানিক্যাল ভালো বলতে হবে। আমি একটা তথ্য দিব, তাহলে আপনার আলোচনাটা সহজ হয়। 2023 সালের বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির যে তথ্য, সেখানে বলা হচ্ছে ওই বছর সারা দেশে 8055টি দুর্ঘটনা ঘটেছে, যার 15% হচ্ছে কিন্তু ব্যাটারি চালিত রিক্সার কারণে। এখন এই ব্যাটারি চালিত এমনি মানে প্রায় আপনার 1000-1500। এখন ঢাকা শহরে আপনি রিক্সা, মানে আমরা সব রিক্সা বাদ দিই, মানে ব্যাটারি চালিত আর হিউম্যানলি যেগুলো অপারেটর বাদ দিই, ঢাকা শহরে রিক্সার লাইসেন্স আছে কত? মানে আমার ধারণা 2-2.5 লাখ বা 4 লাখ সর্বোচ্চ, বা 5 লাখ ওই সিটি কর্পোরেশনের লাইসেন্স দেয়। তো বাকি সব রিক্সাই কিন্তু অবৈধ। এটা আপনার কিন্তু লাগতো লাইসেন্সের দিক থেকে যদি দেখি, ওই যে ইঞ্জিন চালিত, ব্যাটারি চালিত, অথবা প্রচুর আছে যেগুলো ব্যাটারি চালিত না, এগুলো অবৈধ। এখন এগুলো আসলো কীভাবে আপনার বুঝতে হবে। ঢাকা শহরে এটা মানে খুব জটিল হয়ে যাচ্ছে। তো ঢাকা শহরে এই যে সিটি কর্পোরেশনের বাইরে যে রিক্সাগুলো, এগুলো ধরেন বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সংগঠন করে, অমুক সমিতি তমুক সমিতির নামে এই রিক্সাগুলো নামায়। তাহলে ব্যাটারি চালিত বা ইঞ্জিন চালিতগুলো এভাবেই নেমেছে, যে অমুক ভাই তমুক ভাই, তোমার ভাই আমার ভাই, তারা এগুলো নামে প্রথমে 1-2টা, প্রথম হয়তো বা যারা আপনার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য 2-1টা হয়তো পারমিশন দেওয়া হয়েছে, সেখানে কেউ দেখলে এটার ভিতরে ব্যবসা আছে, খেয়াল করেন। তখন যেমন ওনার যেমন 4-10টা রিক্সা আছে, উনি কিন্তু মালিক, আপনি খেয়াল করেন, ইঞ্জিন চালিত, উনি একই সঙ্গে আবার চালকও। মানে আসলে আমার কাছে এটা কিন্তু খুব সহজ মনে হয় না, উনি আসলে এটার ব্যবসায়ী। আবার কেউ কেউ কিন্তু সিঙ্গেল একটা রিক্সা নিয়েও নেমেছে, আবার কেউ কেউ একটা সিঙ্গেল রিক্সা নিয়েও নেমেছে, আবার কেউ আবার ভাড়ায়ও নামায়। অর্থাৎ একটা গ্রুপ এখানে ভালো ব্যবসা দেখছে, যে আমি যদি ব্যাটারি চালিত রিক্সা নামাই তো এটা আবার পছন্দ করবে, ডেইলি 300 টাকা। আর সাধারণ মানুষ যেটা হয়, যে গরিব মানুষ, তাদের রিক্সা চালাবে, খাবে কি, তাদেরকে চালাইতে হবে। এখন এগুলো চললো কিভাবে? চললো হচ্ছে এই যে রাজনৈতিক নেতা, তার সাথে পুলিশের সাথে যোগাযোগ আছে। আমি বলি, এই প্রথমে আমি দেখেছি ঢাকা শহরে যে বেরিবাজ এলাকা ধরেন, এই বিভিন্ন এলাকায় এগুলো প্রথম শুরু হয়, রাতের বেলা আবার চলে আসে আপনার হোল সিটির ভিতরে। তো এর সাথে টোকেন দিয়া পুলিশ, এর সাথে পুলিশ যুক্ত আছে, স্থানীয় রাজনৈতিক নেতারা যুক্ত আছে, এবং এটা নিয়ে তারা ব্যবসা করে, সবার সাথে যোগ সাজসে এই কাজটা হয়েছে। এখন বড় আকারে যখন এই দুর্ঘটনার সংখ্যা বাড়তেই আছে, এখন হাইকোর্টের একটা নির্দেশের পর এটা আপনি বন্ধ করতে গেলেন, কিন্তু এইভাবে বন্ধ করা যায় না। আপনি যখন বৃদ্ধি, এর আগে আপনিও বলেছেন যে এর যন্ত্রপাতি আসে, এর মাল জিনিস আসে, এগুলো গ্যারেজ আছে, তো এগুলো তৈরি হয়তো, তো আপনি দেখেন না এগুলো। এখন সংখ্যায় বড় হয়ে গেছে এবং অনেক লোকের সাথে ইনভলভ হয়ে গেছে। সুতরাং এটা যদি বন্ধ করতেই হয়, বা বন্ধ যদি করেনি, সেটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছে যেটি বন্ধ করতে হবে, অবশ্যই হাইকোর্টের নির্দেশ মানতে হবে, কিন্তু হোয়াট উইল বি দ্য স্টেপস, আপনি কোন প্রক্রিয়া বন্ধ করবেন সেই স্টেপগুলো দেখতে হবে। আর হচ্ছে যে আপনি এটাও তো দেখতে হবে যে আমি নামার সুযোগ দিলাম কেন। জি, এই জায়গাগুলো দেখার কারণে আমাদের এই হয় কি, সিটিতে সারা দেশে মানে ব্যবসা করার নানা কৌশল নানাজন দেখে, এবং এর সাথে কিন্তু আমরাই যুক্ত, এই রাজনৈতিক নেতারা যুক্ত, পুলিশ। আপনি যে সড়ক মহাসড়কে যে আপনার লেগুনা চলে না, বা যেগুলো অবৈধ, সেগুলো চলে কিভাবে? এগুলো প্রত্যেকটা টোকেন দিয়ে চলে, প্রত্যেকটা মান্থলি পয়সা দেয়। আমার কাছে শোনেন,
প্রত্যেকটা মান্থলি পয়সা দেয় প্রত্যেকটা। আপনি কি গ্রামে, আপনি একটু উপজেলা শহরে গিয়েছেন, যে সমস্ত উপজেলা শহর থেকে জেলা শহর দূরে, সেখানে এখন মোটর বাইক চলে। আমি আপনাকে বলি, এই মোটর বাইকে পরিবহন করে 2 জন করে বসতে পারে, কোথাও কোথাও একটা হেলিকপ্টারও বলে। যেমন এই যে মোটর বাইকগুলো যে পুলিশের তত্ত্বাবধানে চলে, আমার এলাকায় চলে। না সবই বুঝলাম, পুলিশের তত্ত্বাবধানে চলে, নেতাদের তত্ত্বাবধানে চলে, এখন তো একটা নির্দেশনা অনুযায়ী এটা বন্ধ করা হলো। হ্যাঁ, বন্ধ করা হলো। আমি তো বন্ধ করা হলো, সেটার ভিতরে আপনি ইতিবাচক কিছু দেখেন কিনা? বন্ধ করার ভিতরে আমি একদম 100% ইতিবাচক আমি সেটা দেখি না ভাই। কারণ হচ্ছে এই মানুষগুলো তো ইনভলভ হয়েছে, সুতরাং তাদেরকে কিভাবে আমি যারা ব্যবসা করতেছি এটা নিয়ে তাদের সাথে আমি কথা বলতে চাই না। ওনার ব্যবসা ছিল, ব্যবসা বন্ধ। কারণ আপনি নিজেই বললেন আপনার বক্তব্যে যে একটা এখানে একটা সিন্ডিকেট আছে, একটা চক্র আছে, যে রিকশা সেটা তো বন্ধ হলো। কিন্তু যে রিকশা চালক এটা রুজি রুটি তার, যে রিকশা চালক এটা দিয়ে এখন সংসার চালায়, তার কি হবে? সেই জায়গাগুলো দেখার দরকার আছে। সুতরাং আপনি ওই যে আমি বক্তব্য শুনেছি যে আগে একটু ঘোষণা দেওয়া, 3-4 দিন 5 দিন 1 মাস ক্যাম্পেইন চালানো, ক্যাম্পেইন চালায় ধীরে ধীরে, কেননা রিক্সা চালক যিনি, তার জন্য আর একটা বিকল্প পেশা খুব কঠিন না, কিন্তু আমি বলে দিই আপনাকে। সুতরাং 1 মাসের ভিতরে তিনি একটা বিকল্প, মানে উনি তখন ইঞ্জিন চালিত রিক্সা চালান, উনি হিউম্যানলি যেটা চলে প্যাডেল চালাবেন, তার জন্য এটা খুব কঠিন হবে না। সুতরাং এই জায়গাটা তৈরি করা। আর আজকে ধরেন যে ঘটনাটা ঘটলো, বাস ভাঙচুর, আপনার ধরেন এগুলো খুবই আনরুলি, এবং এগুলো আনরুলি কেন হয় আমি আপনার কারণ আছে। মানে আনরুলি জিনিস কিন্তু কখনো সমর্থন করার কোনো জায়গা নেই। হয় কি, ওরাও কিন্তু দেখে, কই আপনি কি একটা অবৈধ ভবন ভাঙতে পারেন, কই আপনি একটাও কি ফায়ার সিস্টেম নিয়ে এগুলো বন্ধ করতে পারেন? তো যদি ওখানে উনি বলছেন যে কিছু বহিরাগত আছে, আমি বললাম বহিরাগত থাকতে পারে, এখানে রিক্সা চালক আছে। মানুষের ভিতরে কিন্তু এই পার্থক্যগুলো খুব ধুমায়িত হয় যে আমি রিক্সা চালক, আমার রিক্সাটা তুমি আজকে বন্ধ করে দিয়েছিল, কই তুমি বেইল রোডের পর তো কয়টা বিল্ডিং বন্ধ করছো, কয়টা করছো? এগুলো হচ্ছে সমাজের ডিসপ্যারিটি, এবং এটা হচ্ছে যে আপনার ক্ষমতা আছে, আপনি অবৈধ কাজ করতে পারবেন, ওর ক্ষমতা নাই, ও অবৈধ কাজ করতে পারবেন। হয় না যে রাস্তা দিয়ে যখন যায় তখন সে দেখে সে রুটি খেতে পারে না, আর ওদিকে অনেক কিছু খায়, এবং বাজারে যাবেন মাছ আপনি কিনতে পারবেন না, আর একজন দামি কেয়ার করে। এই যে সমাজে বৈষম্যই এই ধরনের পরিবেশকে সৃষ্টি করে। আমরা আপনাদের এই আলোচনা আরো শুনবো। দর্শক, আওয়ার ডেমোক্রেসিতে নিচ্ছি ছোট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ব্যাটারি চালিত রিক্সা বন্ধ, সংঘাত ও সংঘর্ষ। ফিরছি আলোচনায়, আবারও যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম। আপনার কাছে যেমনটা আমরা আমাদের বুয়েটের প্রফেসর ডক্টর মিজানুর রহমান বলছিলেন যে আসলে এগুলোর কিন্তু একটা ঝুঁকি আছে, এবং এই ঝুঁকিগুলোর বিবেচনায় আসলে ঢাকার যেই বাস্তবতা, সেখানে আসলে কোনো না কোনো সময় আসলে এই রিক্সা এগুলোর বন্ধের একটা জায়গায় আমাদেরকে যেতে হবে, যেটা হারুন রশিদ ভাই বললেন। আপনারা এই মুহূর্তে আসলে যে পরিকল্পনাটা করছেন, যেটা আপনারা বললেন যে ইতিমধ্যে আপনারা বন্ধ করে দিয়েছেন, কিন্তু ঢাকাতে আজকেও কিন্তু আমরা খবর পেয়েছি এইগুলো চলেছে, এটা একটা দিক, এটা একটু বলবেন। আর আপনি আপনার আলোচনার শুরুতে একটু বললেন যে আপনার বহিরাগত আসছে, তো এইদের ব্যাপারে আপনাদের সমিতির পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আপনারা ভাবতেছেন কিনা? আমাদের সমিতি থেকে, এবং যারা আন্দোলনে ছিল, আপনি এও বলছেন যে কিছু চালকও এই চালক আছে, পুলিশ বক্সে আগুন দিছে, তারপরে মেট্রো রেল তালা দিছে। যারা ঘটনা হয়েছে কি, যারা মেট্রো রেল তালা দিছে, যারা পুলিশ বক্সে, যে জায়গায় পুলিশ বক্সে আগুন দিয়েছে ওই জায়গায় চারো সাইড কিন্তু সিসি ক্যামেরা আয়ত্তে, এনে কেউ এরা যাওয়ার মতো কোনো সিস্টেম, অনেকে আমরা দেখলাম তো অনেক সিস্টেম নাই। যারা বক্সের ভিতরে আগুন দিছে, আপনার এলো আপনি মেট্রো রেলে তালা দিছে, এরাই যাইব সিস্টেম নেই, কারণ এটা সিসি ক্যামেরা আয়ত্তে তারা আইসা পড়ছে। যখন আপনি সিসি ক্যামেরা টান দিবেন বুঝতে পারবেন তারা কারা, তারা কি রিক্সা শ্রমিক না বহিরাগত লোক, রিক্সার সাথে তাদের কোনো সংযোগ আছে কিনা, তাইলে এরা সম্পূর্ণ খোলাসা হয়ে যাবে। ঘটনা হচ্ছে এই জায়গায় তো অনেক বহিরাগত লোক অনেক গ্যাঞ্জাম করেন, অনেক আগের থেকে মনে করেন এই জায়গা এই রিক্সা বন্ধের জন্য পল্লবীতে অনেক। আরো একটা জিনিস, বিরোধিতা আপনি আমাদেরকে একটু বলছিলেন যে এই আপনাদেরকে আসলে কোনো না কোনো জায়গায় টাকা দিয়ে এগুলো চালাতে হইতো। একটা সময় আমরা টাকা দিয়ে চলাইতাম, একটা সময় মনে করেন আমরা 1800 টাকা করে একটা টোকন নিতাম, মান্থলি মাসিক 1800 টাকা করে। যখন আমরা 1800 করে টোকন নিতাম, রিক্সা 1800, কাদের থেকে নিতেন? এটা নিতাম হলো এলাকার কিছু রাজনীতি নাম ভাঙিয়ে কিছু লোক ছিল, তাদের নামে নিত, তারা তাদের নাম ভাঙিয়ে নিত, তারা রাজনীতি করে, তারা সংগঠন করে, সংগঠনের নামটা ভাঙে আর কি নিত। এটাকে অনেক, এটা প্রতি রিক্সা 18, প্রতিটা রিক্সা 1800, তাহলে 1 লাখ রিক্সা হলে মাসে তো প্রায় 1 কোটি, প্রায় আমি তো হিসাবও করতে পারছি 2 কোটি টাকা। হ্যাঁ,
প্রায় 20 মানে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য এটা। হ্যাঁ 100 কোটি টাকা। আমাদের যে পল্লবী আছে, পল্লবী এরিয়া প্রায় 1.5 কোটি টাকা বাণিজ্য হতো প্রতি মাসে রিক্সার থেকে। তখন মনে করেন রিক্সার থেকে আমরা, তারপরে আমরা রিক্সার টোকন নিয়ে আমরা ব্যবসা করতে চাইছিলাম। যখন রিক্সা প্রথম 600 টাকা আমাদের বলছে যে 600 টাকা দিলে সমস্যা নেই, 600 টাকা দিলাম, 600 টাকাতে 1000 টাকা গেছে, 1000 টাকার থেকে 1800 টাকা হয়ে গেছে। যখন 1800 টাকা হয়েছে, তখন 1800 টাকা হয়ে গেলে আমাদের তো অবৈধ কোনো লাইন, আমাদের বৈধ। সেই কারণে আমরা মিটার বিল দিয়া, তারপরে আপনার মনে করেন এই রাস্তার খরচ দিয়ে আমরা এটা পোষাইতে পারতাম না। তারা বলছে যে আমাদের 1800 টাকা করে নিবে, যদি রোডে কোনো ঝামেলা হয় তারা বুঝবে। যখন মনে করেন এখন যে রোডে ঝামেলা হচ্ছে তারা, হ্যাঁ, যখন মনে করেন এটা করতো, তখন মনে করেন আমরা গাড়ি ট্রাফিক ধরতো, সাজেন ধরতো, এরা মোবাইল বন্ধ করে দিয়ে দিত। আচ্ছা আচ্ছা, মোবাইল বন্ধ করেছে। যখন 1800 টাকা হয়ে গেছে, এরা কি করতো, মাসের মনে করেন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টাকা মনে করেন নিয়ে যেত। যে সময় টাকা নেওয়া শেষ হতো, কিছু কিশোর গ্যাং মনে করেন এলো রাস্তা ছেড়ে দিত এই টোকন দিয়ে সিরিয়াল আনের লিগা। যখন মনে করেন ওই 20 তারিখে যাই মনে করেন কিশোর গ্যাংরা রাস্তা থেকে টোকন সিরিয়াল আইতো, আমি তো আমার রিক্সা টোকন লাগাই দিছি। যখন মনে করেন এই 20 তারিখে যায় আমার রিক্সা রাস্তা আটকাইতো, ফোন দিত, বাইক খোরশদ ভাই কই আছেন, বাইক গ্যারেজে, আপনার গাড়িতে তো কাট নাই কেন, আমি তো একটা আপনি কাট নিছি, আমার 10টা রিক্সা আপনাদের 10টা কাট নিছি, ভাই 10টা কাট আপনি আমাদের নিছেন, আপনার গাড়ি তো কাট নেই। ও ঠিক আছে। যখন দেখলাম যে আমরা এত ক্যাচাল করে, এর থেকে বরং বন্ধের সিদ্ধান্তটা আপনাদের স্বাগত জানানো উচিত না? তারপরে ভাই ঠিক আছে, আমরা এখনো স্বাগত জানাই বন্ধ। বিষয়টা হয়েছে ভাই, আমরা এলো মনে করেন সবাই ক্ষতিগ্রস্ত, আমরা গরিব মানুষ, আমরা মনে করেন দিন আনি দিন খাই। আমাদের মনে করেন যত মনে করেন রিক্সা আছে বর্তমানে এলা আপনার 10 লাখ বলেন, আর 5 লাখ বলেন, আর 3 লাখ বলেন, এই যদি 10 লাখ হয়, 10 লাখের যা দেখবেন 9 লাখ লোক কিস্তিতে আপনার হলো লোন করে তারা কিস্তি নিছে, রিক্সা নিছে। আপনি মনে করেন রিক্সা বন্ধ হয়ে যাবে, না খেয়ে থাকতে পারবো আমি, আমার সন্তান নিয়ে। আপনি তো আপনার 10টা যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কি চিন্তা ভাবনা আপনার? আমার কথা শুনেন, আমার যে আছে, আমার সন্তান দিয়ে আমরা না খেয়ে থাকতে পারবো, কিন্তু কিস্তি কখনো তো না খেয়ে থাকতে দেবেন। আমি যদি মরে যাই, ঠিক আছে, আমার লাস্টটা তো আমার সন্তানরা মানি দিতে পারবে না, কারণ ওই আমি 5 লাখ টাকা লোন উঠেছি, আমার সন্তানটা 5 লাখ টাকা দিতে পারবে না, আমার লাস্টও তো মাটি হবে না। কিস্তি তো এরকম একটা সিস্টেম, লাস্ট থাকতে তাদের কিস্তি পরিশোধ করতে হবে, তারপরে হইলো কথা। বিষয়টা আমরা যারা আছি সবাই সব কিস্তির ভিতরে আমরা ইনভলভ হয়ে গেছে। আমি আবারও আপনার কাছে ফিরবো, আবারও যেতে চাই বুয়েটের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা একটা খবরে দেখলাম যে ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ি নেই সেই রকম মানুষের সংখ্যা প্রায় 1,7,00,000। এটা একটা তথ্য আমরা পেলাম। আমি ধরে নিলাম যে 1 কোটি প্লাস মানুষের ব্যক্তিগত গাড়ি নেই, এবং অনেকেরই গণপরিবহনের যে ব্যবস্থাপনা সেখানে অনেকেরই স্বল্প দূরত্বের জন্য রিক্সার একটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এই বন্ধের ফলে বিকল্প আসলে কি পরিবহন, মানে বিকল্প পন্থাটা কি হতে পারে? আপনিও বলছিলেন যে আগে থেকে অ্যালার্ট করে যদি বন্ধ করা যেত, কিন্তু বিকল্প নিশ্চয়ই একটা ব্যবস্থাপনা আনতে হবে, সেটা কি হতে পারে? না, অবশ্যই আপনি যেটি বললেন যে আমরা সংখ্যাটা আসলে আলোচনা করছি 10 লাখ, বা আমি যদি ধরে নেই যে 5 লাখ বা ইভেন 3 লাখ, যেটি খোরশেদ আলম সাহেব বললেন যে ওনাদের জানা মতে 3 লাখ 3.5 লাখ, ওনার জানা, এটাও বলেছেন ওনার জানার বাইরেও অনেক আছে, এটা বাইরেও অনেক আছে আর কি, ঢাকা শহরে চলছে। তাহলে এই 3 লাখ 3.5 লাখ ব্যাটারি চালিত রিক্সা কিন্তু কেউ না কেউ ব্যবহার করছে। ব্যবহার না করলে কিন্তু মানে এটা বন্ধ হয়ে চলতো না। এখন ঢাকা শহরের আপনার যেটা সমস্যা হচ্ছে যে আমাদের মানসম্মত যেই গণপরিবহনের কথা আমরা বলি, সেটি কিন্তু এই মেট্রো রেল 6 এবং আপনার গুলশানে যেই ঢাকার চাকা বা গুলশান চাকা এখন নাম, সেটি ছাড়া কিন্তু আসলে ওই রকম মানসম্মত গণপরিবহন কিন্তু ঢাকা শহরের নাই। কিন্তু আপনি যেটি বললেন যে প্রাইভেট গাড়ি ছাড়াই প্রায় 1 কোটি মানুষ আছে, এই 1 কোটি মানুষের মধ্যে যদি আপনার 50 লাখ লোক আমি যদি ধরি যে প্রত্যেকদিন চলাচল করে, তাহলে কিন্তু আপনার অ্যাটলিস্ট 1 কোটি ট্রিপ কিন্তু জেনারেট করে। তাহলে সেই 1 কোটি ট্রিপ জেনারেট করার জন্য তো আপনার গণপরিবহনের ব্যবস্থা কিন্তু থাকতে হবে, সেটি কিন্তু আপনার নেই। এই কারণে কিন্তু আমাদের এই যে আপনি রিক্সার কথা বলেন, ব্যাটারি চালিত রিক্সার কথা বলেন, সিএনজির কথা বলেন, লেগুনার কথা বলেন, এই ধরনের বিভিন্ন ফর্মে কিন্তু আপনার এগুলোকে আমরা ঠিক গণপরিবহন বলি না, কিন্তু এগুলোকে আমরা প্যারা ট্রানজিট বলি, যে আপনার একটা ডোর টু ডোর সার্ভিস কিন্তু মানুষকে স্বল্প দূরত্বের জন্য মানুষকে
দিচ্ছে। এবং যেটি খোরশেদ আলম সাহেব বললেন যে আগে অলিগলিতে চলতো, কিন্তু ইদানিং মেইন সড়কেও শহরের মধ্যে চলে আসছে, এবং তখনই কিন্তু বিপত্তিটা দেখা এবং দিচ্ছে। এই যে আপনি নিশ্চয়ই অধ্যাপক মিজানুর রহমান, আপনি এও জানেন যে এটা একসময় কিন্তু আপনার হাইওয়েতে এগুলো চলেছে। না, হাইওয়ের ক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে যে হাইওয়েতে নো ওয়ে কোনোভাবেই আপনার অটো চালিত বা ব্যাটারি চালিত হোক, অটো রিক্সা হোক, লেগুনা হোক, এগুলো কিন্তু হাইওয়েতে চলার মতো গাড়ি কিন্তু না। কারণ হাইওয়েতে যখন মানে গতির পার্থক্য যখনই হবে, তখনই কিন্তু দুর্ঘটনার সংখ্যা আপনার অনেক বেশি হবে। আপনি একটা পরিসংখ্যান দিচ্ছিলেন যে 15% এই ব্যাটারি চালিত রিক্সা আপনার দুর্ঘটনার কারণ গত বছরে। আপনি দেখবেন যে এই 15% যে তার যে সংখ্যাটা, তার আবার 90% আপনি দেখবেন যে হাইওয়েতে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটেছে। ঢাকা শহরে যদি এই ব্যাটারি চালিত রিক্সার দুর্ঘটনার সংখ্যা আমরা নেই, তাহলে সেই সংখ্যা কিন্তু খুব উদ্বেগজনক হবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু হাইওয়েতে কিন্তু এই সংখ্যাটা খুবই উদ্বেগজনক, এবং মহামান্য হাইকোর্ট যে নির্দেশনাটা দিয়েছিলেন সেটি কিন্তু এই হাইকোর্ট আপনার হাইওয়েতে ঘন ঘন আপনার এই ধরনের দুর্ঘটনা ঘটছিল, ওই প্রেক্ষাপটেই কিন্তু আপনার এই নির্দেশনাগুলো এসেছে। আমি ঠিক মানে রায়টা ঠিক জানি না যে স্পেসিফিক্যালি আপনার হাইওয়ের জন্য বলা হয়েছে নাকি আপনার সারা দেশব্যাপী বলা হয়েছে। ঢাকা শহরের ক্ষেত্রে আপনার যেটি আসলে, যেহেতু এটি একটা বড় ধরনের 10 লাখ লোক, সেখানে যদি আপনার ফ্যামিলি আপনি বলেন 50 লাখ লোকের একটা কর্মসংস্থান হচ্ছিল, সেটিকে আপনি বন্ধ করলে একটা সুনির্দিষ্ট একটা অ্যাকশন প্ল্যান করে আপনার স্টেপ বাই স্টেপ যদি মানে করা হতো, তাহলে সকলের জন্যই আমার মনে হয় যে ভালো হতো। এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি, এর ফলে তো আমাদের সাধারণ যারা আমরা ঢাকা শহরে বসবাস করি, তাদের তো অসুবিধা হচ্ছে। আমরা তো এক স্থান থেকে আরেক স্থানে যে বিভিন্ন বাহনে আমরা যাই, একটা ঢাকা শহরে একটা পয়েন্টে যদি আপনার এই ধরনের বিক্ষোভ হয়, তাহলে সেটি কিন্তু অন্যান্য নেটওয়ার্কের অন্যান্য জায়গায় গিয়েও পড়ে, এবং একটা স্থবির অবস্থা তৈরি হয়। আমার মনে হয় যে আলোচনার মাধ্যমে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায় সেটি কিন্তু করা প্রয়োজন। যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথেও অবশ্যই বসতে হবে। তবে মানে কোনোভাবেই আপনার মূল সড়কে, ঢাকা শহরের মধ্যে মূল সড়কে আপনার ব্যাটারি চালিত রিক্সা চলার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। অলিগলিতে হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু সেগুলি কন্ডিশনাল, এবং সেগুলোর জন্য আপনার যেটি আমি প্রথমেই বললাম যে ব্রেক অ্যাপ্লাইয়ের যে ঝুঁকিটা আছে, সেই ঝুঁকিটা কিভাবে কমানো যায়। যেহেতু আপনার একটা গতিতে চলছে, তার মানে কোনো না কোনো ভাবে ওনারা ব্রেক কিন্তু অ্যাপ্লাই করছে। সেই অ্যাপ্লিকেশনটা হয়তো মানে টেকনোলজিটা আমরা ডিফারেন্ট ওয়েতে করে সেটি ঝুঁকিটা আমরা কমাতে পারি। তারপর হারুন রশিদ সাহেবও যেটি বলছিলেন যে গতি যখন বাড়বে, তার সাথে কিন্তু এই অটো ব্যাটারি চালিত রিক্সার যেই ডিজাইন বা শেপ, তারও একটা সম্পর্ক আছে। তাহলে সেটিও ঠিক আছে কিনা সেটিও একটু দেখা দরকার। আর যারা এটি চালান, তাদেরকে কোনো না কোনো ফর্মে আপনার ট্রেনিং দিয়ে একটা বৈধ একটা লাইসেন্সের ব্যবস্থা করা, সেটিও কিন্তু আপনার করা যেতে পারে। এবং ধীরে ধীরে ফেজ বাই ফেজ আপনার প্রথমেই আপনার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে আর কোনো নতুন অটোরিকশা নতুন কোনো যেন তৈরি হতে না পারে, এবং শোরুম গুলো আপনার বন্ধ করার উদ্যোগ নেওয়া দরকার। কারণ ওনারা তো আসলে যেটি বললেন যে হয়তো কোথাও থেকে ঋণ নিয়ে আপনার এটি কিনেছে, তাহলে সেটিরও কি ব্যবস্থা করা যায়। নিশ্চয়ই সবকিছু মিলেই কিন্তু একটা সমন্বিত সিদ্ধান্ত নিতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা এড়াতে পারি। আমি একটু শুনতে চাই হারুন রশিদ আপনার কাছে, যে সমন্বিত সিদ্ধান্তের কথা বললেন, উনিও এটা বলেছেন যে উনি বিশেষজ্ঞের জায়গা থেকে বলেছেন ঢাকার রাস্তায় আসলে এটা চালানোর কোনো সুযোগই নেই, অলিগলিতেও যদি চালাতে হয় সেটার ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশনসের কথা উনি বলেছেন, একটু যদি বলেন। জি, সেটা তো মানে মানে উনি যেটা কিন্তু আমরা যেটা খুশিদ ভাইয়ের কথা শুনলাম যে এটার যে একটা সিন্ডিকেট, বা আপনিও বলেছেন এটা যে একটা র্যাকেট, এই র্যাকেটকে বাইপাস করে এই রকম কন্ডিশনালি এটা আসলে কতখানি বাস্তবসম্মত। জি, এটা তো ধরেন আমি বললাম তো, আপনিও জানেন যে আপনি একটু আগে আলোচনা করেছিলেন, বাইরে থেকে মানে একটা র্যাকেট যখন ভিতরে থাকে, বাইরে থেকে তো মানুষ ইনভলভ হয়, অর্থাৎ একজন রিক্সা চালায়, তার জীবিকা আসে, অথবা আরেকজন উৎসাহিত হয়ে 10টা রিক্সা কিনে লোন নিয়ে আসে। কিন্তু যে জিনিসটা হয়েছে যে প্রবলেমটা ক্রিয়েট করা হয়েছে, আমি বললাম যে একটা র্যাকেট, এখানে একটু আলোচনায় আসলো যে
যখন এটা চলে আসছে তখন এর সঙ্গে পলিটিক্যাল লিডার ইনভলভ হলো, তারা টোকেন বাণিজ্য করলো, আবার একটা পর্যায়ে তারা টোকেন বাণিজ্য করতে পারলো না। সব মিলে আসলে এই জিনিসগুলো ক্রিয়েটই হয় এভাবে ক্রিয়েট হয়। তারপরে এখন এসে যখন এগুলো বিপজ্জনক হয়ে উঠলো তখন আপনার একটা আদেশ আসলো, তো হাইকোর্ট আদেশ দিয়েছে, কিন্তু ধরেন যেটা যদি বিপজ্জনক হয়ে থাকে তো পুলিশ দেখেনি কেন আগে? আমি বারবার এই কথাটা বলি। এখন আপনি যদি এটা ঠিক এখন এই 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 মহামান্য আদালতের রায় যে এখন এই রিক্সাগুলো গত কয়েক বছর ধরে আমরা দেখছি গলিতে গলিতে চলে, এখন কিন্তু আসলেই মূল সড়কে চলে এসে রাত্রের বেলা প্রায় দেখি চলে, এবং এগুলো আপনি নিজেও বলছিলেন যে আপনি নিজে এটা চলে। এখন ধরেন এটা একটা জায়গায় না গেলে কি হবে আপনার, তাহলে তো এখানে আপনার আরো আসবে। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম আলোচনায় যে আপনি রিক্সা রাখবেন কিনা এটাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি রাখেন তাহলে আমি মনে করি ইঞ্জিন চালিত রিক্সাটা মানবিক। আমি কিন্তু এই জায়গায় একমত যে রিক্সাটা আপনি রাখবেন কিনা। যদি রিক্সা বিষয়টি রাখেন, মানে আমি মনে করি রিক্সাটা থাকা উচিত, আমি পার্সোনালি মনে করি। আপনি দেখেন আবার একটা চলে গেলে আরেক পার্টি কিন্তু মোটামুটি রেডি থাকে, এক গ্রুপ কিন্তু এখন বগিকার চালাবে, এটার জন্য কিন্তু আরেক গ্রুপ রেডি আছে। হ্যাঁ, সুতরাং ঢাকায় রিক্সা চলবে কিনা, যদি রিক্সা চলে আমি আপনাকে বারবার বলি তো কে চালাতে পারবে, কার লাইসেন্স আছে কিনা সেটা তাদের দেখার ব্যাপার। যদি রিক্সা চলে এই হিউম্যানলি, এই যে রৌদ্রের ভিতরে বা সারা বছর যে কষ্ট করে, তাদের কিন্তু একটা জীবনী শক্তি নষ্ট হয়ে যায় এবং একটা পর্যায়ে তারা বার্ধক্যে পরিণত হয়, তাদের নানা রোগ বাসা বাঁধে শরীরে। আপনি দেখবেন যারা রিক্সা মানবিক দিকটা বিবেচনা করে আপনি মনে করছেন, আমি মনে করি যদি রিক্সা চলে, কিন্তু রিক্সা না চলে তো নাই, যদি রিক্সা চলে তাহলে ইঞ্জিন চালিত রিক্সাই চলা উচিত। এবং সেটা এই যে স্পিডের সমস্যা বুয়েটের অধ্যাপক সাহেব বললেন, তো সেটি একটু পরীক্ষা নিরীক্ষা করে কি জাতীয় ইঞ্জিন চালিত রিক্সা চলতে পারে সেই জায়গায় যাওয়া উচিত। আর যদি রিক্সা যদি না চলে, যদি নাই চলে, তাহলে আপনি দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নেন, আপনি তো একদিনই উচ্ছেদ করতে পারবেন না। আমাদের এখানে কি জানেন তো, সারা বছর আমরা এগুলো চলতে দিই, হঠাৎ করে কাল সেই দীর্ঘমেয়াদী প্ল্যান কবে নেওয়া হবে আমি আপনাকে বলে রাখি, এইটা 4-5 দিন, আবার 6 মাস পর যা অবস্থা তাই। এই যে প্ল্যানের কথা বলছি কিছুই হবে না, মানে আসলে এভাবেই চলে, এখানে এইভাবেই চলে। আমি তো বললাম এভাবেই চলে, এই বাস্তবতা। আমি আপনার ঢাকা শহরে লাইসেন্সধারী রিক্সা কত আছে? 2 লাখ, কিন্তু চলতেছে 12, 14, 16 লাখ। তো এগুলো কি ধরেন এই রিক্সা চালকরা নিয়ে আসছে? নো, এর সাথে অমুক সমিতি তমুক সমিতি এত টাকার টোকেন, এগুলো হচ্ছে আরেকটি বাণিজ্যিক চক্র, এর সাথে পলিটিক্স আছে। এই সব মিলিয়ে আপনি একটা সমস্যা তৈরি করেন। সমস্যাটা কীভাবে তখন আলটিমেটলি ভিকটিম কি হয়? যে লোকটা রিক্সাটা নিয়ে নামছে সে। আমি মনে করি এটা আপনার কাছে একদম শেষ 30 সেকেন্ড একটু শুনতে চাই, আপনি কিছু যদি বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্য হলো যারা আমরা অটো রিক্সা ব্যবসা করি, সবাই বলে যে আমরা আসলে অবৈধ, ঠিক আছে? তখন অনেক কষ্ট লাগে যে আসলে যে অবৈধ। আমি যখন মনে করেন একটা রিক্সা কিনতে যাই, আমার কিন্তু একটা রিসিপ্ট দেয়, তারা আবার গ্যারান্টিও দেওয়া দেয়। একটা ব্যাটারি কিনতে যাই, আমার মনে করেন 28,000 টাকা দাম, 29,000 টাকার একটা ব্যাটারি কিনি, তখন আমার কিন্তু 3 মাসের গ্যারান্টি দিয়ে দেয়। তা আমি অবৈধ হলে আমার আবার গ্যারান্টি দেয় কীভাবে? আমি এই জিনিসটা আসলে বুঝতে পারতেছি না। যারা এসির তলে থাকা অটো রিক্সা বিক্রি করতেছে তারা হইলো বৈধ, আমি লুনুডে আমি অটো রিক্সাটা নিয়ে রাস্তায় চলাবো, আমি হইলো অবৈধ। অবৈধ হলে আমাদের রিক্সা, আমি সরকারের কাছে একটা অনুরোধ, রিক্সা যদি বন্ধ করতে হয় আপনি ইম্পোর্ট বন্ধ করে দেন। জি, ভালো কথা বলেছেন। আপনি রিক্সা বন্ধ করার সাথে সাথে এইটার যে মাল সরঞ্জাম আছে সেগুলো সব বন্ধ করে দেন। যখন আমার রিক্সা নষ্ট হয়ে যাবে, আমি কোনো যন্ত্রপাতি পাবো না, আমি রিক্সা ঠিক করতে পারবো না, আমার এটা অকার্য। জি, ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে যেটা যে সংঘর্ষটা হয়েছে, আমি এলো আইন শৃঙ্খলার কাছে একটাই অনুরোধ করব যে যারা এটা করেছেন তাদের শনাক্ত করে তাদের শাস্তি দেওয়া হোক, আমরা এটার পক্ষে। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 জানিয়ে রাখছি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত 11:20 সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।